জীবনের পথে চলতে গেলে আমরা মাঝে মাঝে হেরে যাই, হাঁপিয়ে উঠি। আমরা মনে করি আমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুঃখী মানুষ, কিন্তু জীবনের এই লড়াইয়ে আমরাই নই প্রথম, আমরাই নই শেষ। আমাদের অতীতে এমন বহুজন আছেন বা ছিলেন যাদের গোটা জীবনটাই আমাদের জীবনের চলার পথের শক্তি হয়ে উঠতে পারে। আমি আমার এই ক্ষুদ্র জীবনে বহুবার ভেঙে পড়েছি এবং তাদের কথা পড়েছি, তাদের কথা জেনেছি, তারপর উঠে দাঁড়িয়েছি নতুন উদ্যমে। আজ আমি আপনাদের এমনই একজনের গল্প শোনাবো। তাকে হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। নমস্কার বন্ধুগণ, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি পিয়ালি মণ্ডল, আর আমার চ্যানেলে এটি আমার প্রথম ভিডিও। ফিরে গেল জন্ম 1907 সালের 6 জুলাই মেক্সিকার কায়োকান শহরে। তিনি তার পুরো জীবন অতিবাহিত করেছেন লা কাজল নামক বাড়িতে, যেটি বাংলায় নীলঘর নামে পরিচিত। কাহলো বাবা গুইলেরমো ও মা মাতিলদের দ্বিতীয় সন্তান ছিলেন। ছোটবেলা থেকেই তার আর্টের প্রতি ছিল ভীষণ আগ্রহ। স্কেচে স্কেচে তিনি ভরিয়ে ফেলতেন তার নোটবুক। বাবা প্রফেশনাল ফটোগ্রাফার হওয়ায় স্টুডিওর কাজে তাকে সাহায্য করতেন এবং সেসবের দিকে ডিটেলিংসের প্রতি তার ছিল তীক্ষ্ণ নজর। ছোটবেলা থেকে ফিরার স্বপ্ন ছিল চিকিৎসক হওয়া। সেই সুবাদে তিনি মেক্সিকার প্রিমিয়ার স্কুল প্রিপারেটরিতে 1922 সালে ভর্তিও হন। কিন্তু তখনই তিনি জানতেন না, আর কিছুদিন পরেই এক ভয়াবহ দুর্ঘটনা তার জীবনকে ওলটপালট করে দিতে চলেছে। এর আগেও মাত্র 6 বছর বয়সে তিনি পোলিও রোগে আক্রান্ত হন এবং তার ফলে তার ডান পাটি দুর্বলভাবে বেড়ে উঠেছিল, যার ফলে তাকে লম্বা স্কার্টে সারা জীবন ঢেকে রাখতে হতো তার পা দুটি। পোলিওকে হারিয়ে ফ্রিডা বাবার উৎসাহে প্রচুর খেলাধুলা করতেন, কুস্তি লড়তেন, সাঁতার কাটতেন, সাইকেল চালাতেন। প্রিপারেটরিতে ছাত্র সংখ্যা ছিল অধিক। মাত্র 35 জন ছাত্রীর মধ্যে ফ্রিডা ছিলেন একজন। স্কুলে তিনি স্পষ্টবাদী মেয়ে হিসেবে পরিচিত ছিলেন। এমনই প্রাণোচ্ছল মেয়ে ছিলেন ফ্রিডা। প্রিপারেটরিতে পড়াকালীনই ফ্রিডা ছাত্র রাজনীতিতে যোগ দেন। বলা চলে সেই সময় থেকেই তার রাজনীতির জগতের হাতে খড়ি। ফ্রিডার এই প্রাণোচ্ছল জীবন পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। 1925 সালের বাস দুর্ঘটনা ফ্রিডার জীবনকে করে তোলে দুর্বিষহ এবং মানসিকভাবে, শারীরিকভাবে ফ্রিডা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার পর বহুদিন হাসপাতালে থাকতে হয় ফ্রিডাকে এবং বাড়ি ফেরার পরও তাকে বিছানায় শুয়ে থাকতে হয়েছিল। টানা 3 মাস পর্যন্ত তাকে ফুল বডি কাস্ট করতে হয়েছিল এবং সময়কে মেরে ফেলতে এবং মানসিক ও শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ফ্রিডা বিছানায় শুয়েই ছবি আঁকা শুরু করেন। বলা ভালো, আঁকড়ে ধরেন ছবি আঁকাকে এবং বিছানায় শুয়েই তিনি শেষ করেন তার প্রথম প্রতিকৃত। বাবা ইজেলের ব্যবস্থা করে দেন যাতে তিনি শুয়ে শুয়েই বিছানাতে ছবি আঁকতে পারেন। এই বাস দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে ফ্রিডার পে, টিউটারাস সবকিছু ক্ষতিগ্রস্ত হয়। মেরুদণ্ড ভেঙে যায়, পেলভিক বোন, কলার বোন, কাঁধ সবকিছু ক্ষতিগ্রস্ত হয়। পায়ে 11টি ফ্র্যাকচার পড়ে। শারীরিক দুর্বলতা ফ্রিডাকে একা করে দেয়। জলাঞ্জলি দিতে হয় তার চিকিৎসক হওয়ার স্বপ্নকে। হয়তো চিত্রশিল্পী হওয়ার নিয়তি ছিল ফ্রিডার। 47 বছরের জীবনে 30 বারের অধিক তার অস্ত্রোপচার হয়েছে, যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে দুঃস্বপ্নের মতো। জীবন তাকে আঘাত দিয়েছে নানাভাবে। তিনি 1929 সালে মেক্সিকান চিত্রশিল্পী দিয়েগো রিভেরাকে বিবাহ করেন। দিয়েগো রিভেরা সে সময়ের মেক্সিকান চিত্রশিল্প ও ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান রেখেছিল। দিয়েগো রিভেরার এটা ছিল তৃতীয় বিবাহ। এই সময় রিভেরার বয়স ছিল 42 এবং ফ্রিডার বয়স ছিল 22। স্থূলস্বাস্থ্য রিভেরা এবং চিপচিপে ফ্রিডাকে তখনকার সময়ের মানুষরা দ্য এলিফ্যান্ট অ্যান্ড দ্য ডোভ বলে উল্লেখ করত, অর্থাৎ হাতি ও ঘুঘু সংসার বলে তারা প্রায় মশকরা করত। তাদের বৈবাহিক জীবনে ছিল অস্থিরতা ভরপুর, যা ফ্রিডার মৃত্যু পর্যন্ত অব্যাহত ছিল। বাস দুর্ঘটনা ফ্রিডার সন্তান ধারণের ক্ষমতা কেড়ে নিয়েছিল। মাতৃসুখ থেকে বঞ্চিত ফ্রিডা পরপর 3 বার সন্তান ধারণের ক্ষমতার চেষ্টায় ব্যর্থ হয়েছেন। স্বামী দিয়েগো অনুপ্রেরণার পাশাপাশি তার জীবনে নিয়ে এসেছিল আঘাত। স্বামীর বহুগামিতা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। বিভিন্ন ব্যক্তিগত যন্ত্রণা ফ্রিডাকে শিল্পের আরও কাছাকাছি নিয়ে গিয়েছিল। তিনি মেক্সিকান সংস্কৃতির সঙ্গে বাস্তববাদ, পরাবাস্তববাদ এবং ফ্যান্টাসিকে একত্রিত করেছিলেন। তার প্রিয় বিষয়ের মধ্যে ছিল তিনি নিজে, তার মুখ এবং তার আত্মপ্রতিকৃতি। ফ্রিডা বলেন, আই পেইন্ট মাই সেলফ বিকজ আই এম অফেন অ্যালোন অ্যান্ড আই এম দ্য সাবজেক্ট আই নো বেস্ট। সে সময় ইউরোপে সাংস্কৃতিক আন্দোলনের হাওয়া বইছিল। ফরাসি কবি সমালোচক অ্যান্ড্রে ব্যাটেন ছিলেন সেই আন্দোলনের মূল উদ্গাতা। তিনি ফ্রিডার বন্ধুস্থানীয় ছিলেন এবং তিনি ফ্রিডার কাজের প্রশংসা করেছিলেন। তিনি ফ্রিডার কাজকে পরাবাস্তববাদ বা সুররিয়ালিজমের আওতায় ফেলতে চেয়েছিলেন। ফ্রিডা কিন্তু কখনোই তার কাজকে শ্রেণীবদ্ধ করতে চাননি। যদিও 1940 সালে ব্রিটেন আয়োজিত 4th আন্তর্জাতিক পরাবাস্তববাদী প্রদর্শনীতে তিনি অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ফ্রিডা তার কাজকে কখনোই পুরোপুরি পরাবাস্তববাদীর আওতায় ফেলতে চাননি। তিনি বিক্ষোভের সুরে বলেছিলেন, আমি স্বপ্ন আঁকি না, আমি বাস্তব আঁকি। তিনি বলেন, আই নেভার পেন্টেড ড্রিমস, আই পেন্টেড মাই ওন রিয়ালিটি। পরাবাস্তববাদ বা সুরিয়ালিজম এমন একটি বিষয় যা হচ্ছে স্বপ্ন জাগরণ ও বাস্তবতার মধ্যে যে বিরোধ, তার একটা সমন্বয় সাধনের চেষ্টা। তাই অসম্ভব বাস্তবতা বা পরাবাস্তবতা কখনোই মিথ্যে না।
তা বাস্তবের মতোই সত্য। আমরা একে স্বপ্ন সত্য বলতে পারি। শিল্প সে কথাই বলতে চায় বিভিন্ন আঙ্গিকে। প্রথম দর্শনে ফ্রিডা কালোর কাজ পড়া বাস্তববাদী বলে মনে হয়। আমরা তার চিত্রের মধ্যে স্বপ্নের মতো বিমোহিত প্রদর্শন দেখতে পাই। ফ্রিডা কিন্তু বিক্ষোভের স্বরে বলেছিলেন তিনি পরাবাস্তববাদী শিল্পী নন। তিনি স্বপ্ন আঁকেন না, তিনি তার জীবনের বাস্তব ঘটনাগুলোকেই তুলে ধরেন। তিনি বলেন, I don't know my paintings are surrealist or not, but I do know they represent the most frank expression of myself. অর্থাৎ আমি সত্যিই জানি না আমার পেন্টিংসগুলি পরাবাস্তববাদী কিনা, কিন্তু আমি জানি যে তারা আমার সবচেয়ে খোলামেলা অভিব্যক্তিকে উপস্থাপন করে। বলা চলে ফ্রিডা কালোর শিল্পকর্ম পুরোপুরি পরাবাস্তববাদী না হলেও পরাবাস্তববাদের কিছু বৈশিষ্ট্য অবশ্যই ভাগ করে নিয়েছিল। শুদ্ধ পরাবাস্তববাদে কাজের উপর কোনো নিয়ন্ত্রণ রাখা উচিত না, কিন্তু ফ্রিডার শিল্পকর্মে প্রতীকীভাবে সচেতনভাবে তার প্রেম ও কষ্টের কথা প্রকাশ পেয়েছে। কাহালো তার নিজস্ব মেক্সিকান আদিবাসী সংস্কৃতির দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। তার পোশাক আশাক সাজসজ্জায় তার মেক্সিকান সংস্কৃতির প্রতি ভালোবাসা গভীরভাবে ফুটে উঠেছিল। নাটকীয় রং, উজ্জ্বল প্রতীকী এবং মেক্সিকান ক্লাসিক্যাল ধর্মীয় ঐতিহ্যের উপাদানসমূহকে তিনি তার ক্যানভাসের মধ্যে প্রকাশ করেছিলেন। ক্যানভাস ছিল তার জীবনের আয়না। ভ্যান গগের মতো ফ্রিডা কালো ছিলেন একজন স্বশিক্ষিত শিল্পী। সেলফ পোর্ট্রেট ইন ভেলভেট ড্রেস 1926 ফ্রিডার প্রথম আঁকা প্রতিকৃত। এছাড়াও প্রায় 200টির উপর শিল্পকর্ম তিনি সম্পন্ন করেছিলেন তার ক্ষুদ্র জীবনে। তার মধ্যে টু ফ্রিডার্স, হেনরি ফোর্ড হসপিটাল, মাই নার্স অ্যান্ড আই, দিয়েগো অ্যান্ড আই, দ্য বাস, দ্য ব্রোকেন কলাম ইত্যাদি বহু চিত্র শিল্পকর্ম যা এখনো পর্যন্ত অত্যন্ত প্রাসঙ্গিক। ফ্রিডা কালো একজন অসাধারণ চিত্রশিল্পী এবং একজন সাহসী মানুষ ছিলেন, কিন্তু পাশাপাশি তার রাজনৈতিক দিকটি অবলোকন না করলে এই আলোচনাটি অসম্পূর্ণ থেকে যান। প্রথমে আসি তার জন্মসাল। তিনি জন্মেছিলেন 1907 সালে, কিন্তু তিনি 1910 সাল ব্যবহার করতে বেশি পছন্দ করতেন। তার কারণ 1910-এ মেক্সিকান রেভলিউশন সংঘটিত হয় এবং তার ফলে জন্ম নেয় 1917 সালের মেক্সিকান সংবিধান। ফ্রিডা এই বিপ্লবের বছরের সঙ্গে তার জন্ম তারিখ জুড়ে দিতে গর্ববোধ করতেন। ফ্রিডা কালো মনে প্রাণে কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং আজীবন তিনি তার এই মতাদর্শ তার মধ্যে লালন করে গেছেন। 1929 সালে দিয়েগো রিভেরাকে বিবাহ শুধুমাত্র শিল্প বা কোনো বন্ধুত্বই ছিল না, সেটি ছিল একটি রাজনৈতিক মতাদর্শের মিলনও। খুব ছোট বয়সে তিনি রাজনীতিতে যোগদান করেন এবং রিভেরা ও ফ্রিডার এই মিলন দুই কমরেডের মিলনও বলা চলে। তার স্বামী স্ত্রী পাশাপাশি ছিলেন বন্ধু এবং সংগ্রামে ছিলেন কমরেডি আর্ম। শিল্পকর্মের খাতিরে 3 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন ফ্রিডা স্বদেশের জন্য আকুলতা অনুভব করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকান রাজনীতির যে বৈচিত্র্য তিনি তা নিজে অনুভব করেন এবং তার যথেষ্ট সমালোচনা করেন। তার আঁকা বর্ডার লাইন বিটুইন মেক্সিকো অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস প্রতিকৃতিটি তারই প্রতিফলন। আমেরিকা থেকে ফিরে ফ্রিডা আরও বেশি করে রাজনীতিতে যোগদান করেন এবং দলের জন্য সভা, মিছিল, সংগঠন, বক্তৃতা সমস্তই তিনি করে চলেন। হিংসার বিরুদ্ধে শান্তির মিছিলে তিনি সক্রিয় ভূমিকা অবলম্বন করেন এবং যেখানে যেখানে তার শারীরিক অবস্থা বাদসাধ্য সেখানে তিনি হুইলচেয়ারে যেতেও পিছপা হতেন না। ডায়েরি অফ কালোতে তিনি তার রাজনৈতিক চেতনার বিভিন্ন কথা তুলে ধরেছেন। 1954 সালে ফ্রিডা কালো তার শেষ প্রতিকৃতি ভিভা লা ভিডা ওয়াটারমেলান শেষ করেন এবং তার নিচে ক্যানভাসে খোদাই করে লিখে দেন ভিভা লা ভিডা, অর্থাৎ দীর্ঘজীবী মানুষ। আসলেই তিনি দীর্ঘজীবী মানুষ ছিলেন। মৃত্যুর কিছুদিন আগে তিনি ডায়েরিতে লেখেন, আই হোপ দ্য এক্সিট ইজ জয়ফুল অ্যান্ড আই হোপ নেভার টু রিটার্ন। করি আমার প্রস্থান আনন্দদায়ক হোক এবং আমি আশা করি আমি যেন আর কখনোই ফিরে না আসি। এক যন্ত্রণাময় জীবন থেকে তিনি মুক্তি চেয়েছিলেন এবং অবশেষে 1954 সালে 47 বছর বয়সে তিনি এই যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি পান চিরতরে। কিছুদিন আগে আমরা ফ্রিডা কালোর 117তম জন্মদিন উদযাপন করেছি। শিল্পকলা জগৎ তো বটেই, একজন স্বাধীন নারী হিসেবেও ফ্রিডা কালো আজও গুরুত্বপূর্ণ স্থান রাখেন। আমরা যারা প্রতিদিনের লড়াইয়ে ক্লান্ত, ফ্রিডা কালোর জীবনাচরণ আমাদের অনুপ্রাণিত উজ্জীবিত করবে এই আশা রেখে আজকের ভিডিওটি শেষ করলাম। নমস্কার।